শুরু করছি আজকে আমাদের স্ট্রেট টকস আনএডিটেড। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষেই খানিকটা উথাল পাথাল চলছে। সাম্প্রতিক অতীতে কোনো একজন আমলাকে নিয়ে সারা দেশের রাজনীতি এতটা উথাল পাথাল বোধহয় আমরা খুব একটা দেখিনি, বা মানে আগেও দেখেছি বলে বিশেষ মনে পড়ে না। এবং এর একটা লার্জার পলিটিক্যাল ইমপ্লিকেশন, একটা অন্যান্য ইমপ্লিকেশন নিয়ে আলোচনার জায়গা রয়েছে। আমার সঙ্গে আলোচনা করার জন্য যিনি রয়েছেন তিনি বোধহয় এই বিষয়ে আলোচনা করার অন্যতম, আমার মনে হয় যে তার বাইরে বিশেষ খুব বেশি মানুষ নেই যারা এটাকে নিয়ে সব দিকটা নিয়ে আলোচনা করতে পারেন। বিকজ তিনি শুধু একজন প্রাক্তন আমলাই নন, শ্রী জওহর সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব যিনি পালন করেছেন। তার থেকেও বড় কথা, জওহরদা হলেন একজন আই উড সে পলিটিক্যাল এন্ড সোশ্যাল কমেন্টেটর। সুতরাং এই দুটো হ্যাট না থাকলে বোধহয় এই ইস্যুটাকে প্রপারলি অ্যাড্রেস করা যায় না। আমি গোড়াতেই যেটা আপনাকে জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে এই যে আলাপন বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রাক্তন, এখন বলতে হবে প্রাক্তন মুখ্য সচিব, তাকে নিয়ে যে এই যে হোল বিতর্কটা হলো, এটা কি খুব খুব প্রয়োজন ছিল? না, মোদির পক্ষে প্রয়োজন ছিল, মোদির পক্ষে প্রয়োজন ছিল। মোদির এই দুটো কারণে তার প্রয়োজন ছিল। এক নম্বর হলো, ইলেকশনে হেরে যাওয়ার পর থেকে, ইনফ্যাক্ট ইলেকশনে জেতার হারার আগের থেকেই মোদি মোটামুটি মনস্থির করে নিয়েছেন। উনি একটা সার্ভে করে দেখে নিয়েছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী যে যে অপোজিশন লিডার ভারতবর্ষে কাউকে সিদ্ধারা তুলে দাঁড়াতে দেয়। প্রত্যেকজনকে বিভিন্ন কেসে ফাঁসিয়ে, রেড করে, ইত্যাদি ইত্যাদি, পয়সা খাইয়ে, বলে কোনো লাভ নেই, পয়সা খাইয়ে তিনি সকলকে একটা সাবমিশন মোডে এনেছেন, মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। কাশ্মীর থেকে শুরু করুন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কোনো রকমেরই অনেক রকমের ব্যাপার আছে, কিন্তু কোনো রকমই ইন্টারেস্ট নেই অপোজিশনের বিরোধী পক্ষের নেতা হওয়ার। হরিয়ানাতে তো কাউকে রাখেইনি, ধূলিসাৎ করে দিয়েছে। রাজস্থানে দুই নেতার মধ্যে ঝগড়া লেগে গেছে, লেগে আছে, থাকবেও। ওখান থেকে কোনো সর্বভারতীয় নেতা ওঠার সম্ভাবনা যদি থাকে, তার অনেক বছর লাগবে তাকে উঠতে, ইত্যাদি ইত্যাদি করে। এখন সর্বভারতীয় চিত্রে দেখবেন, যদি দেখেন যে এই পাখড়া চালা, সর্বভারতীয় চিত্রে যদি দেখেন, দেখবেন যে একমাত্র এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি, তার মধ্যে সেই দমটি আছে যে তাকে একটা লড়াই দিতে পারে। এইটা কিন্তু আপনাদের আমাদের আগেই মোদি বুঝিয়ে দিয়েছে এটা হতে পারে, যে মানে তিনি গোকুলে বাড়ছেন, এটা মোদি বুঝতে পেরেছে, গোকুলে বাড়ছেন। অতএব মোদি আগের থেকেই ঠিক করে, বছর দেড়েক আগে তিনি প্ল্যানটা ঠিক করেছেন, যেরকম ভাবে করেন আর কি, যেভাবে গুজরাট রায়ট হলো, যেভাবে সবকিছু হয়, তিনি ঠিক করে এখানে ক্রমাগত আক্রমণ চালিয়ে গেলেন। প্রথমে সোশ্যাল মিডিয়া দিয়ে, তারপরে বিকৃত করে, সেই যখন লকডাউন হলো, লকডাউনের কিছু পুরনো ছবি দেখিয়ে বলা হলো, দেখেছো এই মুসলমানগুলো কত কত অপদার্থ, তারা লকডাউন মানছে না। এই করে খুব সিস্টেম্যাটিক একটা ক্যাম্পেইন করেছে ধর্মের নামে, এই ভদ্রমহিলার নামে, ইত্যাদি। আচ্ছা, এরপরে ওর কল্পনার অতীত যে এই ক্যাম্পেইনে তিনি হেরে যেতে পারে। না 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 না, একেবারেই ছিল না। কেন মুশকিল হয় কি, রাজা যখন আর কোনো কথা শুনতে চান না, আমরা তো আমলা ছিলাম, আমরা জানি, রাজা যখন শুনতে চান না যে কি রকমের কাপড় পরেছেন কি পরেননি, আর রেগে যান যদি বলি যে আপনার এই কাপড়টার ব্যাপারে একটু বক্তব্য ছিল, তখন রাজাকে আর কেউ কেউ বলতে চায় না। আর রাজাকে মোসাহেবরা তখন বলে, হা হা, বাহ বাহ বাহ, রাজা ঠিকই করেছে। এই সিচুয়েশনটা কিন্তু খুব ডেঞ্জারাস, যেটা এর হয়ে গিয়েছিল ইন্দিরা গান্ধীর ৭৭-এর কাছে গিয়ে সব মোসাহেব দিয়ে চারিদিক ঘিরে ধরেছিল, সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে আরম্ভ করে পিএন হাফসার, ইন্টেলিজেন্স ব্যুরো চিফ, সবাই বলছে বুদ্ধবাবু শেষ পর্বে এটাতে সংক্রামিত হয়েছিলেন। হ্যাঁ, না, আমি এটা ইন্দিরা গান্ধীর আমলের বলছি, যে ৭৭-এ এই ঘটনাটা, আমরা তো চাকরিতে ছিলাম, আমরা মোটামুটি দেখেছি যে চারিদিকে মোসাহেব ঘিরে ধরেছে। মোদিরও তাই দুরবস্থা হয়েছে। এখন ফিরে আসি অরিজিনাল প্রশ্নে। মোদি প্রথম থেকে বুঝে নিয়েছেন যে মমতা ব্যানার্জিকে কাবাড্ডির নিজের কক্ষে রাখতে হবে। কাবাড্ডির কক্ষ থেকে যদি বেরিয়ে আসে মমতা ব্যানার্জি, একটু ছুচু করে একটা কিছু করে ফেলতে পারে।
তার ইংরেজি কতখানি ভালো, তার বাংলা, তার হিন্দি কত বোঝা যায়, এসব নিয়ে কোনো কিছু মজায় আসে না। মানুষের শুধু স্পিরিটটা দেখে, স্পিরিটটা দেখে। আর এর ভয় হলো যে এই বোধহয় সিকরি বর্ডার বা এই পশ্চিম ইউপির বর্ডারে গিয়ে হাজির হয়ে গেল। তো এই ভয়ে উনি ঠিক করেছিলেন যে ওকে একেবারে ওর নিজের দুর্গে ধূলিসাৎ করে দেবো। যখন হয়নি তখন প্ল্যান বি অনুযায়ী কাজ হচ্ছে। প্ল্যান বিটি ছিল প্রথমে বদনাম দেব। মুশকিল হলো মেন স্ট্রিম এবং সোশ্যাল মিডিয়া এমন ভাবে খেয়ে নিয়েছিল ইলেকশনের আগে যে আমাদের মতন কিছু দুর্বল লোকেরা, যে দুর্বল বাক্য রাখছিলাম বা স্টেটমেন্ট দিচ্ছিলাম, দুর্বল স্বর খানিকটা, দুর্বল স্বর, আমাদের কথাই কেউ শুনতে চাইছিল না, কেউ শুনতে চাইছিল না। আমি যখন বললাম, এটা ওয়ারে লিখেছিলাম, ইট ইজ নট এ ডান এন্ড ডাস্টেড ডিল, এই ডিল এখনো শেষ হয়নি। বাংলার মানুষকে অত সহজে নেবেন না, অত 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 স্ট্রেট ফরওয়ার্ড নেবেন না। পরপর লিখে গেছি ওই মার্চ মাসে, এপ্রিল মাসে। তখন হ্যাঁ, আমি পরপর লিখে গেছি যে আমি জানি বাংলার মানুষ, আমি জানি বাংলায় জন্মেছি, বাদুরের মতন বাসে ঝুলে বড় হয়েছি, বাংলায় রাস্তার মোড়ে এখনো ফুচকা খাই, তেলে ভাজা ছাড়া চলে না, মুড়ি তেলে, সবই জানি। আপনার বাংলার মানুষের মাটিটা ছাড়ি না, আবহাওয়া ছাড়িনি। বাংলা মানুষের রেবেলিয়ন আছে, একটা সেন্স অফ রেবেলিয়ন সবসময় কাজ করে। না না, এটা আমাদের একটা পুরোনো ট্র্যাডিশন। সে ফিরোজ শাহ তুগলকের আমলে যখন শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথম বাঙালি যাকে বলা যায়, তিনি প্রথম কথা বাংলা কথাটা ব্যবহার করেছেন। এটা অন্য ইতিহাসের ব্যাপার। বাংলা অ্যাজ আ হোল কনসেপ্ট, শামসুদ্দিন ইলিয়াস শাহর কন্ট্রিবিউশন 1352। বাংলা যেদিন থেকে উদ্ভব হলো একটা পৃথক রাজ্য হিসেবে বা প্রদেশ হিসেবে বা রাষ্ট্র হিসেবে, তখন থেকে দিল্লির সাথে একটা সংঘাত থেকে গেছে। আমি গুনছিলাম মাত্র 176 বছর বাংলাকে কবজা করা গেছে এই এত 800 বছরে। যাই হোক, এখন উনি প্রথম থেকেই ধরে নিয়েছেন যে এখন তো মমতাকে আরো ওর মানে কি বলবো প্ল্যান বি ওর, হ্যাঁ প্ল্যান বি তোর খাঁচায় রাখতে হবে। প্ল্যান বি 1, 2, 3, 4 এগুলো দিল্লিতে বসে বসে শুনতাম তো সারা জীবন, 17টা বছর নষ্ট করেছি তো ওখানে শুনতাম প্ল্যান এ প্ল্যান বি কি চলছে। কিছু পার্টির লোকের সাথেও দেখা হয়ে যেত সন্ধ্যাবেলা। তো যা বুঝলাম যে প্রথমে হলো যে ন্যাশনাল প্রেসকে একটা ওয়ে আউট দাও। তাদের মুখে তো ঝামা ঘষে গেছে, তারা সব বলেছিল জিতে হই হই করে জিতে বেরিয়ে গেছে। তখন বলা হলো যে পুরোপুরি গায়ের জোর করে জোরুম করে দিয়েছে, আমাদের দেখো না কত কত শত শত লোককে মেরে ফেলেছে। মুশকিল হলো যারা একটু কম শিক্ষা তারা একক দশক শতক গুনতে তাদের কষ্ট হয়, টপ থেকে বটম অব্দি একক দশক শতক না করে তারা একটা এমন চিত্র দিল যে এখানে রাইট লেগে গেছে, হিন্দুদের জবাই করছে মুসলমানরা, যেটা আমরা আগেই বলেছিলাম, নিয়ে প্রচুর বেল, প্রচুর মেমে, প্রচুর এই আমার কাছেও আছে, সকলের কাছেও আছে। এবং এই প্রতিবাদকে ছড়িয়ে দিল বিদেশে তাদের কিছু গ্রুপ। তারা দেখলাম প্ল্যাকার্ড পোস্টার নিয়ে, কেউ বলছে ওয়াশিংটন, কেউ বলছে অ্যাটলান্টা, করে ছবি টবি দিল। জিনিসটাকে প্ল্যান বি হলো অ্যাটেনশন ডাইভার্ট অথবা ফেস সেভ। পুরো প্রেস এখন ধরো পাল্টি খেয়েছে, যেরকম হিন্দুস্তান টাইমস একসময় পুরোনো কংগ্রেস আমলের কাগজ ছিল, একেবারে পুরো উল্টো দিকে চলে গেছে। হিন্দুস্তান টাইমস থেকে আরম্ভ করে টাইমস অফ ইন্ডিয়া তো সবসময় রাজপক্ষের একটা অঙ্গ, তারা সবাই লিখে গেছেন যে হ্যাঁ এই দেখুন প্রেসিডেন্ট স্লুর এক্ষুনি করতে হবে। আরে বাবা, হার বিশ্লেষণ কর, তোরা ভুল করেছিস কেন বিশ্লেষণ কর, বিশেষজ্ঞ যারা সার্ভে করেছিল তোরা বল যে তোরা কেন পাসনি। একমাত্র চাণক্য ছাড়া যে কাছাকাছি এসেছিল, তাছাড়া কোনো ঘ্যাম ঘ্যাম কোনো পার্টি কেউ করতে পারে, কেউ বুঝতে পারে। এখন ওইটা হ্যাঁ না কারণে এটা ছিল না। আমি যে অ্যাসেসমেন্টটা দিয়েছিলাম সেটা মনে হয় কিছু গ্রাউন্ডের, কারণ আমি আবার ইলেকশন চালিয়ে এসেছি, আবার ছোটখাটো ইলেকশনে জিতেও ছিলাম একসময়, ভুলে গেছে সব। তো আমার এটা ছিল যে হ্যাঁ আমার এটা যেটা অ্যাসেসমেন্ট ছিল সেটা মমতার 43% থেকে 7-10% তার ক্ষয় হবেই হবে। অ্যান্টি ইনকামবেন্সি আছে, মমতা ব্যানার্জি বলুক আর ফিরহাদ হাকিম বলুক, অ্যান্টি ইনকামবেন্সি ছিল এবং বেশ প্রবল হয়ে বেশ কটি জেলায় ছিল। তা গেল কোথায় নেই, ওটা নেগেটিভ ভোটে গেছে। কিন্তু যদি 43 থেকে তার 33-এ নেমে থাকে, তবে তো বিজেপি আর 38-এর পেছনে চলে যাবে।
তা না হয়ে 15% ভোট তার দিকে গেছে, যেটা আমি অঙ্ক করে দেখিয়ে দেব। তারা ছিল লেফট লিবারেল ভোট 1 তারা নম্বর, মুভ করেছে। আর আদার মুসলিম ভোট। আদার মুসলিম ভোট বলতে আমি সেটাই মিন করি যে মুর্শিদাবাদ, মালদায় অনেক কটি জায়গায় এরকম অনেক কটি জায়গায় মুসলিমদের ট্র্যাডিশনালি তারা কংগ্রেসের কংগ্রেস ভোট ভোটার যারা ছিল দিয়েছে, তারা মুভ করেছে। অথবা ডমকল এসব জায়গায় সিপিএম এর ভোট দিয়েছে, মোতাহার হোসেন টোসেন জিততেন। হ্যাঁ, তো এই সেই ভোটাররা তারা বললো আর বাবু এদের উপর চান্স না নিয়ে সকলে এদিকে তৃণমূলে যাই। হ্যাঁ, এবার এবং কলকাতার হ্যাঁ না, আমি সেইটাই, এবার তো ইলেকশনের পর্বটা হলো এবং আপনি যেটা বলছেন যে 7-8% ইনকাম অ্যান্টি ইনকাম বেসিস ভোট হলো, অ্যারাউন্ড 15% ভোট উল্টো দিকে গেল, which ended up Mamata getting around 48%. হ্যাঁ, এবং এখনো BJP মমতার 30 বুঝতে হবে দ্যাট আমি সেটা সেই around- প্রশ্নে আমি শেষে আসবো, তার আগে একটু এই আলাপন বাবুর বিষয়টা নিয়ে বলি। তো আপনি হ্যাঁ, বলছেন যে এই ওভার রিঅ্যাকশন ওয়াজ পার্ট অফ দ্য প্ল্যান। আমার হ্যাঁ, সেখানে একটাই প্রশ্ন আছে যে হ্যাঁ। নিঃসন্দেহে এটা পার্ট অফ দ্য প্ল্যান, বোধহয় সম্ভবত এই ইকুয়েশনে মমতার এই ল্যান্ডস্লাইড ভিক্টরিটা কনসিডার ছিল না। হয়তো ওরা ভেবেছিল মমতা জিতলেও দ্যাট উইল বি দ্য মেবি আ ক্লোজার ভিক্টরি, যেখানে এই প্ল্যান বিটা অপারেট করতে পারে। না, এত না, ওটা ল্যান্ডস্লাইড plan- ভিক্টরির পর কি এটা অপারেট করতে পারে জহরবাবু? না, ওটা প্ল্যান সি ছিল যে কমের ওপর যাবে, মানে 152, 54 যে কথাগুলো লোকে বলে যাচ্ছিল, 54 হলে ওই যেটা বলে না গদিতে বসে বড় বাজারে উসকা ভাও কিতনা হ্যায় খরিদ লো, হ্যাঁ, একদমই তাই। ওই ভাও কিতনা হ্যায় খরিদ লো। হ্যাঁ, সেটা যদি হতো কিনে নিত তাদের। আমি একটা স্পষ্ট ভাষায় বলছি, এবং এট দ্য কস্ট অফ বিং চার্জ, যে তাদের কেনার একটা ট্র্যাডিশন আছে। ওরা মোটামুটি ম্যানেজমেন্ট থিওরি দিয়ে কেনে 9টি স্টেটের রাজ্যের 9টি রাজ্যের ইলেক্টেড মেজরিটিকে তারা কিনে নিয়েছে। এটা 10 নম্বর হতো। কিন্তু যখন প্ল্যান বিটা অপারেট করতে হলো, যখন একটা ধূলিসাৎ হয়ে গেল, যখন একটা সুনামির সামনে দাঁড়াতে হলো, তখনও তিনি বললেন তার অপশনটা কি চিন্তা করুন। এক হচ্ছে মাথা নত করে মানা যে আপনি জনমতে জিতেছেন, আপনাকে আমি শ্রদ্ধা করি। যে ভদ্রলোক তার পুরো ইতিহাস, পুরো জীবনটা নিয়ে দাহা মিথ্যা কথা বলে আমি ভাটনগর রেল স্টেশনে চা বিক্রি করেছিলাম এই সালে। তো ভাটনগর রেল স্টেশন তো 24 বছর 30 বছরে চা বিক্রি করতে হয়, তো বলছেন বাচ্চা বল। ভাটনগর রেল স্টেশন হয়নি তখন। তিনি বলেন তিনি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে পাস করেছেন, কিন্তু কোথা থেকে পাস করেছেন তার কথা বলতে পারছেন না, একজন অধ্যাপকের কথাও বলতে পারছেন না, একজন সহ ছাত্রের নামও দিতে পারছেন না। যেই লোকটি এইভাবে বড় হয়েছে তার পক্ষে এটা অ্যাডমিট করা সম্ভব নয়। অতএব তিনি অ্যাগ্রেশন চালিয়ে যাবে। আর এটাতে আলাপনে শেষ হচ্ছে না। আলাপন বোধহয় 3rd উইকেট হলো। আসার পরে ফার্স্ট উইকেট হলো কমনওয়েলথ রাইট, প্রেসিডেন্ট রুল করো। সেকেন্ড উইকেট হলো ভোরের অন্ধকারে 4টে লোককে অ্যারেস্ট করে নিয়ে চলে যাও। যাদের চার্জশিট হয়ে গেছে তারা ইঙ্গিতও বোধহয় জেলে যেত। চার্জশিট যদি প্রমাণ করা যায়, চার্জশিট হয়ে গেলে আর কোনো এভিডেন্সের ব্যাপার থাকে না, কারণ এভিডেন্স যা আছে সে চার্জশিটের মধ্যেই থাকে। আবার নতুন করে কি তারা সাক্ষী, নতুন করে আর কি ট্যাম্পার করবে? 6 বছর ধরে যেখানে ট্যাম্পার করতে পারেনি, বাট যা করেছে সেখানে 6 বছর পর নতুন করে কি, তার এটা ছিল একটা পৈশাচিক আনন্দ তাদের জেলে পাঠানো। তো সেই পৈশাচিক আনন্দ তারা, আর থার্ড হলো আলাপন। ফোর্থ এখন কোনটাতে লাগবে বোঝা যাচ্ছে না। ফোর্থ এমন কি হতে পারে যে ইয়াসের রিলিফ ক্যাম্প নিয়ে একটা লাগাতে পারে। মমতার এই সময় একটা অন্যদিকে ফ্রন্ট তৈরি করা উচিত, আর সেই ফ্রন্টটা আমি যেটা বলবো সেটা হচ্ছে শীতলকুচি মার্ডার কেস। শীতলকুচি মার্ডার কেসটা যদি চালু করে দেয় তবে একটু ব্যাকফুটে চলে যাবে। হ্যাঁ, কাউন্টার পয়েন্ট হিসেবে করতে পারে। আর দ্বিতীয় যেটা করতে পারে সেটা, তাতে কিন্তু মোদির লেভেল অব্দি নামতে হবে। এখন এগুলো তো সব পশ্চিম ভারতের ইদারা, এগুলোকে বলে বাউলি। আমরা যেন জল ওপর থেকে বালতি দিয়ে টেনে তুলি, ওখানে জলের কাছে নিচে নামতে প্রচুর নামতে হয়, তাদের নামার একটা ট্র্যাডিশন আছে। তো তিনি যদি ওই বাউলি ধরে নামতে রাজি থাকেন, তবে এই 51 ধারাতেই, এই ডিজাস্টার ম্যানেজমেন্টের 51 ধারাতেই যাতে আলাপনকে বলা হয়েছে তিনি সহযোগিতা করেন। 15 মিনিট দেরি করে নাকি প্রধানমন্ত্রীকে 15 মিনিট বসিয়ে রেখেছেন। 15 মিনিট তিনি দেরি করেছেন বিকজ অফ ফ্লাইট
ভারতবর্ষের আইনে কোথাও লেখা নেই হাতে ফুলে রজনীগন্ধা হাতে নিয়ে মুখে হাসি দিয়ে না রিসিভ করতে পারলে সেটা একটি ক্রিমিনাল অফেন্স, কোথাও লেখা নেই। ভারতীয় দণ্ডনীতিকে পাল্টাতে হবে, ইগো রাখতে গেলে ভারতীয় দণ্ডনীতি পাল্টাতে হবে। যদি আপনি আমাকে রিসিভ না করেন, দাঁত কেলান না, দাঁতে হাসি না, দন্ত দিয়ে হাসি না দেখান, সেটা দণ্ডনীয় অপরাধ, যার জন্য 3.5 বছর জেল হতে পারে। এরকম একটা কিছু করলে তবে কয়েক মিনিট দেরি করেন। 2:30 মিটিং ছিল, 2:30 ওরা ঠিক ছিল। হ্যাঁ, অপপ্রচারের তো একটা সীমা আছে। এবং সেটা মুখ্যমন্ত্রী হ্যাঁ। গোড়াতেই বলে দিয়েছিলেন যে আমরা ওয়েট করছিলাম, আমাদের বলা হয়েছিল যে আরো ওয়েট করুন, 1 ঘন্টা ওয়েট শুনুন, করুন। কিন্তু মুখ্যমন্ত্রী আপনাকে বলছি বলেছে এগুলোর উপায়টা কি জানেন? এগুলো তো আপনারা এখন শুধু রাজনৈতিক কথাবার্তা কথা আলাপের মধ্যে দিয়ে আমরা জড়িয়ে পড়ছি। প্রাইম মিনিস্টারের প্রোগ্রামে এভরি মিনিট ইজ লগড, প্রতিটি মিনিট লগড হয়। ওই যে হাতে ব্যাকআপ ফোন গুলো নিয়ে ওভার চার্লি মাইক হ্যানা ত্যানা বলে যায় লোকগুলো, হ্যাঁ, পেছন থেকে একটু পরপর স্মার্টলি পেছন ওইটাকে যন্ত্রগুলোকে মুখের কাছে বার করে বলে চার্লি মাইক, ডিস্ট্রিক্ট মাইক, হ্যানা ত্যানা তাদের, হ্যাঁ, ওয়া বেটা চালি যে বলে, এগুলো হলো ওখানে রেকর্ড হয় সেন্ট্রাল কন্ট্রোল রুমে। অতএব মমতা ব্যানার্জির হেলিকপ্টার ঠিক কোন সেকেন্ডে নেমেছে তারও রেকর্ড আছে, উনি যে ঘরে ঢুকলেন তারও রেকর্ড আছে, উনি যে ঢুকলেন প্রাইম মিনিস্টার ঘরে তারও রেকর্ড আছে, উনি যে প্রাইম মিনিস্টার ঘর থেকে বেরোলেন তারও রেকর্ড আছে। এই রেকর্ডগুলো সুপ্রিম কোর্ট যদি দিতে বলে, বাধ্য করে, এবার মুছেও দিতে পারে। হঠাৎ হঠাৎ অনেক কিছু তো হয়, যেরকম গুজরাটের রায়টার পর অনেক কিছু মুছে গেছে। যদি মুছে যাওয়ার আগে যদি রেকর্ডগুলো চাইতে পারে, তবে আসল সত্যটা বেরিয়ে আসবে কোন সেকেন্ডে আপনি কি নেমেছে। এক্সপেক্ট করছেন এটা নিয়ে মামলা মোকদ্দমা একটা বড় স্কেলে, মানে কতদূর কি কেন্দ্র এগোবে, মানে ওরা মনে হচ্ছে? চাইছে আচ্ছা কিভাবে ব্যাকট্র্যাক করে বলুন তো? সেটা একদম এক্সিট পলিসিটা কি, আমি সেটা বোঝার চেষ্টা না করছি। না না, এক্সিট পলিসিটা কি মোদি? একবার গোলকধাঁধায় ঢুকে গেলে রাগের মাথায় রাগ করতে নেই পলিটিক্স। আমরা প্রশাসনে যখন প্রচুর মবের সামনে দাঁড়িয়েছি, ইট পাটকেল খাচ্ছি, বা এমনকি বোমাবাজিও পড়ছে, তখন ফোর্সেরা বলে স্যার আমাদের ছেড়ে দিন, এক্ষুনি গুলি মারলে উড়িয়ে দেন। তখন নারকেল জলটা খুব কাজে দেখেছি, একটু নারকেল জল নিয়ে তো বললে নারকেল জলটা কাজে দেয়। ওকে বোধহয় কেউ নারকেল জল দেয়। মেদিনীপুরে কিন্তু নারকেল জলটা খুব ভালো পাওয়া যায়। শুভেন্দু যদি পাশে, শুভেন্দুবাবু জানা উচিত ছিল, উনি তো ছিলেন। হ্যাঁ, শুভেন্দুবাবু পাশে তার দেহটাকে আরো না ফুলিয়ে যদি একটু নারকেল জল দিতেন তাকে, তবে সেবা হতো ঠিক। মানে নারকেল জলটা দিলে মাথাটা ঠান্ডা হয়ে যায়, মাথা গরম করে করতে নেই। মাথা গরমের মাথায় তো বললো প্লেন উঠতে গিয়ে ইসকো ফিক্স করো। আরে ইসকো ফিক্স করো কি, বেচারা আমলাদের কি বলবি? তারা রাত্রে 12টার সময় শুনে নাকি বস বলেছে একে সাসপেন্ড করতে হবে, তারা সকালে কোন রকম বলে একে কোন রকমই সাসপেন্ড করা যায় না স্যার, তা আমায় সাসপেন্ড করুন। তখন বলছি কুছ তো করো, বলো উসকো বলো ফ্লাই করে। এখন গ্রিক মিথোলজিতে আইকেরিয়াস বলে একজন হিরো ছিল, যিনি ডানা বানিয়েছিলেন ও মোম দিয়ে সেই ডানা নাকি লাগিয়েছিলেন তার পিঠে। হ্যাঁ, আলাপন সাহিত্যের ছাত্র চিন্তাও করে দেখতে পারছো ওই ডানা লাগিয়ে যাওয়া যায় কিনা। এগুলো ইচ্ছাকৃতভাবে বোকা বোকা জিনিস করেছে, ফাঁদে পড়ে গেছে। পড়ে গিয়ে যখন দেখলো ও বেটা রিটায়ার হো গেয়া, हमने कुछ नहीं किया, এরকম ভাবেই বলে করে, हमने कुछ नहीं किया, तुम लोग बेवकूफ हो। তখন বললো কি নেই তুমসে নেই বনেগা। ওই ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ডিপার্টমেন্ট অফ হোম কে বললো। আচ্ছা, হোমে যিনি আছেন তিনি জেলে দিন কাটিয়ে এসছেন, হ্যাঁ, প্রচুর দিন জেলে দিন কাটিয়ে এসছেন, এবং তার উপর এখন অনেক রকমের কথাবার্তা আছে। তিনি কোন ক্লাস পাস করেছেন তাও আমরা জানি না, কিন্তু তিনি জি স্যার কথাটা ওখানে জি স্যার বলে না, ওখানে বলে দাঁড়ান, ওখানে কথাটা হচ্ছে হুজুর নাকি বলে একটা, আর একটা আছে হ্যাঁ একটা কথা আছে ওদের, হুকুম হুকুম হুকুম, শোনো এদের হুকুম, তুমি बैठो হুকুম বলে বসে। মানে হুকুম মানে আপনি হুকুম করুন। আমাদেরও ছিল বাংলা একসময় আজ্ঞে, মানে আপনার আজ্ঞা কি, সেরকম হুকুম। যেমন এখানে অনেকে বলেন স্যার স্যার স্যার, যেটা করেন সেটাই বোধহয়। হ্যাঁ, স্যার স্যারটা আমলারা বেশি বলে, তাদের একটা পাংচুয়েশন মার্ক ওটা। হ্যাঁ হ্যাঁ, ওটাই হুকুম, আমি দেখি দিল্লিতে হ্যাঁ, অনেকে। ওরা হুকুম বলে। তো তিনি আবার হুকুমের তাবেদার, হুকুমওয়ালাকে বলেছে, হুকুমওয়ালা ডেকে হোম সেক্রেটারিকে বলেছে হোম সেক্রেটারি আর কয়েক মাস বাকি রিটায়ারমেন্টের বাকি আছে, অনেক দূর তো ড্রিবল করতে করতে এসছে। তো ও বলে দিয়েছে এই তোমরা একটা কিছু বার করো তো। সে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শোকজ হ্যাঁ, করেছে। বলে স্যার এই টিকে গানে
আমি আমি একটু পলিটিক্যাল ইমপ্লিকেশনে যাবো জড়ো, তার আগে জিজ্ঞেস করি যে এই অর্ডারটা আমি মানে কাটিং সাইড যে পলিটিক্যাল অন্যান্য পার্ট ছাড়া অ্যাজ অ্যান অর্ডার কতটা এটা দাঁড়াতে মানে হাউ মাচ ইট ক্যান হোল্ড দিস গ্রাউন্ড, এটা কি আদৌ মানে অ্যাবসলিউটলি ইনফ্রাকচুয়াস, ফ্রিভোলাস বলবেন আপনি নাকি এটা ইলিগাল বলবেন? অ্যাব ইনিশিও ভয়েড, অ্যাব ইনিশিও ভয়েড। আমাদের কনস্টিটিউশন এবং আইনে নিয়ম আছে that a civil servant while operating as a civil servant is protected under section 88. হ্যাঁ, মানে আমি যদি গুলি চালাই তর্কের খাতিরে, বাধ্য হয়ে গুলি চালাই, আমাকে কেউ কিন্তু ক্রিমিনাল কেসে দিতে পারবে না, কারণ আই ওয়াজ অ্যাক্টিং অ্যাজ এ সিভিল সার্ভেন্ট। তখন আমার সামনে 3টি লাশ পড়ে গেছে, আরো যাতে 3টি লাশ না মারতে পারে সেই জন্য আমি গুলি চালিয়ে ছত্রাঘাত করছি। হ্যাঁ, তো সেই ইনসুলেশনটা আছে। 2 নম্বর হলো বেরিয়ে গেল মিটিং থেকে মুখ্যমন্ত্রী, বুকের পাটা থাকে তুই 51A বা 51B তে, 51A তে বা 51(1)B তে তুই মুখ্যমন্ত্রীকে চার্জ কর না। আপনি এই কথাটা লিখেছেন নাকি? এক্সেপ্ট আই ওয়াজ কামিং টু দ্যাট পয়েন্ট যে এটাই কি ফরেস্টে, এটাই কি ফরেস্টে হতে পারে? আপনি যেটা আপনি বলছেন আলাপনের যা পরে ইচ্ছে করতে পারে, বিয়াফ্রার মতন চারিদিক থেকে 2nd ডিভিশন, 14th ব্রিগেড ডিভিশন, 19th মাউন্টেন ডিভিশন বাদিক থেকে ডান দিক থেকে নিয়ে আসতে পারে। ফোর্ট উইলিয়ামকে বলতে পারে তোমরা যে সবই করতে পারে। এই লোকগুলোর মাথায় তো কোনো ঠিক নেই, মাথায় তো কোনো কিছু ঠিক নেই। দেখেই বোঝা যাচ্ছে যে একজন চিফ মিনিস্টার চিফ সেক্রেটারিকে বলছে তোমরা আইন লঙ্ঘন করেছো। আরে তুমি দেখাও না যে তুমি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের 22 নম্বর ধারা বা 19 নম্বর ধারায় কি অর্ডার দিয়েছো যেটা আমি ভায়োলেট করছি, আমাকে দেখাও না। তুমি বসলেই তুমি কোথাও এটা যে অ্যাজ পার ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে মিটিং করা হচ্ছে সেটাও কোথাও লেখা ছিল না। প্রাইম মিনিস্টারের রিভিউ মিটিং আর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের চেয়ারম্যানের মিটিং সম্পূর্ণ আলাদা। কেন বলছি? ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের চেয়ারম্যানের যদি মিটিং করেন তিনি এক্সিকিউটিভ কমিটির মিটিং করতে পারে অথবা ন্যাশনাল কমিটির মিটিং করতে পারে। ন্যাশনাল কমিটির আরো 22 জন মেম্বার আছে, তাদের ডাকেনি কেন? যদি এক্সিকিউটিভ কমিটি মিটিং করে থাকে তবে এক্সিকিউটিভ কমিটির যিনি সেক্রেটারি, হোম সেক্রেটারিকে ডাকেনি কেন? ওই জয়শ্রী রায়চৌধুরী নাকি ছিলেন সাথে, তিনি তো তার তো কোনো ভূমিকা নেই। ধর্মেন্দ্র প্রধানের তো এর মধ্যে কোনো ভূমিকা নেই। ধর্মেন্দ্র প্রধান, জয়শ্রী রায়চৌধুরী নাকি ভদ্রমহিলা, আর কে ওই শুভেন্দু অধিকারী, দেবশ্রী, যাই হোক, তো ওই এদের তো এদের তো কারণ এরা তো পুরো ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের কোনো কমিটিতেই নেই। হ্যাঁ, তবে এটা মমতা পাল্টা দিলে মানে যদি এখন মমতা একটু সংযম মেনটেন করছে, খুঁজছি ভেরি সারপ্রাইজিং। সেটা খুব ইন্টারেস্টিং। সেটাতে আমি আসি লাস্ট একটু জিজ্ঞাসা করি বিফোর গোয়িং টু মমতার পার্ট, যে এটাকে কি মানে মানে এই আলাপন বাবুর যে বিষয়টা, হাউ ইউ এক্সপেক্ট টু এন্ড আপ? উইল জাস্ট বি কাইন্ড অফ এভরিবডি ব্যাকিং অফ, অর আরো এটা নিয়ে জলঘোলা কোর্ট কাছারি? আপনার আলাপন হ্যাজ অল অলং বিন এ ভেরি কেয়ারফুল বিউরোক্র্যাট। ও মিডিয়া থেকে শুরু করেছিল, কিন্তু রক্তের মধ্যে বিউরোক্রেসিটা বেশি ছিল। আমিও গোড়াতে মিডিয়া থেকে শুরু করেছিলাম, কিন্তু আমার রক্তে এই কি বলে ব্লাডের মিডিয়াটাই বেশি রয়েছে। একটু নন বিউরোক্রেসিটা বেশি ছিল। রেশিওটা প্রায় সমান। হ্যাঁ, একটু বরাবরই আলাদা ছিল। অতএব আলাপন চিবিয়ে বলতো যে এই ব্যাপারটি এইভাবে তো করা যায়, বলে যে কি বললো শেষ অব্দি কিছু বুঝতে হলো না, চলন্তিকা ধরলাম আমরা হাতে, অনেকটা শশী থারুর। তো আলাপন সারা জীবন এসব সামলে গেছে। ও রেকলেস বিউরোক্রেট একেবারেই নয়, একেবারেই নয়। ওর কাছে তো রেকর্ড আছে, ওর কাছে তো রেকর্ড আছে। ওর সবচেয়ে বড় কৃতিত্ব হলো ও যার কাছে কাজ করছে তাকে মাঝে সাঝে ডাব জল দেওয়া, তাকে মাঝে সাঝে ডাবের জল দিয়ে রাখতে বললেই বাস তার কাজ শেষ। তবে আপনি আপনার এত বড় একটা প্রশাসনিক জীবনে কখনো কি এত ফ্রিভোলাসলি যে এরকম কোন রিয়াক্ট করতে দেখেছেন কোন পলিটিক্যাল লিডার বা পলিটিক্যাল এক্সিকিউটিভস কে? আমি জানি আপনার সঙ্গে অনেকে সমস্যা হয়েছে, তো হয় সবার সঙ্গে, সবার সাথে। গভর্নমেন্ট থেকে চলে গেছেন দিল্লিতে, দিল্লি তো হয়েছে। মনীশ তিওয়ারির সাথে কথা বলিনি, মন্ত্রীর সাথে 2 বছর কথা ইভেন আপনার লাস্ট যে সেখানেও আপনি আগে চলে এসেছেন, আপনি
হ্যাঁ ছেড়ে দিয়েছেন, উই অল নো দ্যাট। হ্যাঁ কিন্তু এই হ্যাঁ। রকম লেভেলে কখনো কি মানে না স্ট্যান্ড অফটা এরকম হয়েছে কখনো? না না, এটা নির্ভর করছে, এক হচ্ছে শিক্ষা, দ্বিতীয় হচ্ছে সংস্কৃতি, তৃতীয় হচ্ছে পারিবারিক সংস্কৃতি, ফ্যামিলি ভ্যালুজ, মূল্যবোধ, আর সবটা মিলে। চতুর্থ হচ্ছে আইন বোঝার ক্ষমতা। এটা খুব জরুরি। এখন কোনো চারটির মধ্যে যদি কোনোটাতে কমই থাকে, এক্ষেত্রে তাহলে তো আমার মনে হয় চারটিতেই কমই আছে। আরেকটা কথা চারটিতেই জিজ্ঞেস করি, আলাপন বাবু মানে কনসিডারিং যে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করছে সেটা একেবারেই মানে দাদাগিরি বলা যেতে পারে, কিন্তু আলাপন বাবুকে কুড হ্যাভ হ্যান্ডেল ইট স্লাইট ডিফারেন্টলি। উনি কি না চিফ না মিনিস্টারকে পরামর্শ দিতে পারতেন যে আই স্টে ব্যাক? এটা কি আপনার মনে হয় সম্ভব না ছিল না সেরকম? না, দেয়ার ওয়াজ নো স্কোপ। দেয়ার ওয়াজ নো স্কোপ, There এটাই was হতে no পারে। scope for Alapon to be more tactful than what he already was. সো হি ওয়াজ ট্যাক্টফুল অ্যাজ ফার অ্যাজ হি কুড। তো হ্যাঁ হ্যাঁ, এর বেশি নয়। ওর চরিত্রে নেই ট্যাক্টের বাইরে কাজ করা। তো হ্যাঁ ট্যাক্ট উনি ধরেই এগিয়েছেন। আমি এবার হ্যাঁ। আসি একটু, আমি যেটা বললেন না মাঝখানে সেই পার্ট টাইম শেষে আসি, মমতা ব্যানার্জি, এটা কি মমতা ব্যানার্জি 2.0 বলে আপনার মনে হচ্ছে? বিকজ শি রিয়াক্টেড ইন আ মাচ কন্ট্রোলড ম্যানার। মানে আগের 2011-12 মমতা ব্যানার্জি, ইভেন প্রি ইলেকশন মমতা ব্যানার্জি যেভাবে হ্যাঁ, আমরা দেখেছি, এবং এক্ষেত্রে যেভাবে রিয়াক্ট করলেন, হাত জোর করে বলছেন, এবং খুব এমন ভাবে বলছেন যেটা অন্যরকম মানে হয় সর্বভারতীয় পলিটিক্স এর ক্ষেত্রে, রোজ একটা করে চিঠি পাঠাচ্ছেন, এগুলো কিন্তু মমতা ব্যানার্জির জেনেটিক্যাল প্রোফাইলে, পলিটিক্যাল জেনেটিক্যাল প্রোফাইলে কখনো আমরা দেখিনি। তো আপনার কি মনে হয় যে maybe Prashant Kishore, maybe something else, Mamata Banerjee in the third tenure seems to be much more matured as a politician? দেখুন আমি ওকে দেখছি 83 সালে এডিএম সাউথ 24 থাকাকালীন। একবার ঘটনাচক্রে আমাকে তাকে ওই কি বলে, আমি বলি তাকে কাস্টডিতে রাখতে হয়েছিল তার সেফটির জন্য। উনি বলেন অ্যারেস্ট করেছি, বাদ দিন। তো যাই হোক, 83 থেকে আমি দেখছি, 84-তে দেখলাম এমপি হয়ে গেলেন, 85-86-তে আমিও দিল্লিতে, উনিও দিল্লিতে। ওকে আমি দেখছি এবং ইন্টারেস্টিং লাগে। উনিও বোধহয় আমাকেও ওই অল্প বয়সে দেখেছে, আমাদের খুব একটা বয়সের তফাৎ নেই, 4-5 বছর ছোট হবে। তো যাই হোক, এখন মমতা ব্যানার্জির সব রকমের স্ট্যান্ড নেওয়া তার পক্ষে সম্ভব। এটাকে অনেকে বলে পোস্ট পিকে। আরে পিকে কি ওই নাকি, ওই কি বলে হেয়ার স্টাইলিস্ট নাকি? পিকে একটা জিনিস বলতে পারে, অ্যাডভাইজার বলতে। মমতা ব্যানার্জি গোজ বাই পলিটিক্যাল ইনস্টিংক্ট, Absolutely. মনে রাখ। শি গোজ বাই পলিটিক্যাল ইনস্টিংক্ট, এন্ড সেই পলিটিক্যাল ইনস্টিংক্টে ওই চার্চিল একসময় বলতেন হাউস অফ কমন্স এর বাইরে ক্যান্টিনে বারে বসে বিয়ার খেতে খেতে ডংডাং যখন ডিভিশন বেল হলো, চার্চিল হেসে গড়াগড়ি খাচ্ছে, তারপর উঠে বলো, এই ডিভিশন বেল, চলো 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 আমরা হাউসে যাই। বলে দাঁড়ান, জোকটা শেষ করুন। শাট আপ, ইট ইজ টাইম ফর মি টু গেট অ্যাংরি। চার্চিলের ফেমাস স্টেটমেন্ট, ইট ইজ টাইম ফর মি টু গেট অ্যাংরি। হাউসে গিয়ে এত অ্যাঙ্গার দেখালো যে কেউ বিশ্বাস করতো না যে এই লোকটি ঠিক 4 মিনিট আগে ওয়েস্টমিনস্টারের এমপিস কর্নারে বসে সকলকে হেসে গড়াগড়ি খাইয়েছে। আবার যখন এটা হয়ে গেল, সেশনটা শেষ হলো, আবার ফিরে গিয়ে লোককে বললো, হ্যাঁ কোথায় বলছিলাম, তোদের কোন যোগটা বলেছিলাম বল। এখন এরা হলো প্র্যাকটিস। তুলনামূলক আমি দেখছি যে মোদির 2-4টে জিনিস হয়ে যাচ্ছে। আমি ওই শিক্ষা, সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ এবং আইন বোঝার ক্ষমতা, 4টের ব্যাপারে বলেছি, 4টেই কিন্তু মনে রাখবে। হ্যাঁ, 4টের ব্যাপারে বলেছি, কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আপনি মমতার নিজের। কথা বলছিলেন যে মমতা ব্যানার্জি হ্যাঁ নতুন এইবারের টেনিয়রটা আপনার মোর ম্যাচিওরড হ্যাঁ পলিটিশিয়ান বলে হ্যাঁ মনে হচ্ছে হ্যাঁ কিনা? হ্যাঁ, এটা Is she মমতার behaving more mature? মানে মমতার কন্ট্রোলড বিহেভিয়ার মমতা ব্যানার্জি করতে পারেন। আমি 86-85 যে মমতা ব্যানার্জিকে পেয়েছি, টেবিলের উপর উঠে পড়া, না না, থাপ্পড় মারা, 86-87 পেয়েছি অতি ভদ্র ভদ্রমহিলা, মেরে মুড়ি খাওয়ান, হ্যাঁ তেলে ভাজা পাওয়া যায় না দিল্লিতে, এসব করে বোধে। আমি তো আবার যখন তাকে উগ্র রূপে দেখতে হয়েছে, দেখেছি উনি ওই দুই এক্সট্রিমে যেতে পারেন। যেতে পারেন। এবং এইটা ম্যাচুরিটি রেখেছে বলে উনি সেই এক্সট্রা পার্সেন্টেজ, আমি যেটাকে এক্সট্রা 15 বলি, তাকে ধরে রাখতে পেরেছে। এই এক্সট্রা 15-এর মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা তাকে পছন্দ করেন না। তারা আমাকে অনেকেই টিচাররা বলেছে, মুখে রুমাল চেপে আমরা ভোট দিয়ে এসেছি একে আটকাবার জন্য, ঠেকাবার জন্য, দৈত্যটাকে আটকাবার জন্য।
এখন এরা দে আর ফ্রিভোলাস অ্যালাইস, তাদের মানে এটা, কিন্তু যতক্ষণ মমতা ব্যানার্জি কজটাকে বাংলার অপমানে রাখতে পারেন, ওই বাংলা হ্যাঁ, অস্মিতা, বাংলার অস্মিতাতে রাখতে পারেন, ততক্ষণ তিনি সবাইকে ধরে রাখতে এবং ওই পারবেন। কার্ডটা উনি খুব ভালো খেলেছেন, ওই কার্ডটা হ্যাঁ, ইলেকশনের সময় খুব চমৎকার হ্যাঁ, খেলেছেন উনি। অস্মিতা, এখন জিনিসটা হচ্ছে যে মোদি আবার সেই অস্মিতাতেই ধাক্কা দিচ্ছে। হুম হুম মানে মোদির এক লোক আমাকে বলছিল কালকে যে স্যার আমরা তো 38% পেয়েছিলাম, ভাগ্যিস ভোটটা তখন হয়ে গেছিল, এখন হলে 28 পেতাম না, 18 পেতাম না। অ্যাবসলিউটলি সেটা, এবং সেটা বিজেপির, আমি হুম, মানে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন খুব বড় নেতা শুভেন্দুবাবু বাদ দিয়ে, আমি নামটা বলছি না, তিনি আমার ফোনে হুম, বলছিলেন, বললেন যে ওই দলটা ছেড়ে এলাম, এই দলটা আরো অনেক খারাপ, মানে এই পলিটিক্স ছেড়ে দিতে হবে, ওখানে ফেরত যদি না যাই পলিটিক্স ছেড়ে দিতে হবে, কারণ এখানে বিজেপির পশ্চিমবঙ্গে কোনো ফিউচার আছে বলে মনে হচ্ছে না, কারণ যেভাবে ওরা মুভ করছে সেটা ফিউচার নেই। আমি শেষ হুম, হুম, প্রশ্নে ওরও আসবো, হুম। খানিকটা কি মোদি মমতার বি টিম হিসেবে অ্যাক্ট করছে, মানে যেভাবে আপনি দেখুন ইলেকশনের আগে থেকে, মানে হি অলমোস্ট প্লেড ইনটু দ্য হ্যান্ডস অফ মমতা ব্যানার্জি। হ্যাঁ, মুশকিল হলো হি ইজ ইউজ টু ইউজিং পিপল, মনে রাখবেন, হি ইজ ইউজ টু ইউজিং পিপল। পিকে মিশ্রকে দরকার লেগেছিল তখন আইন ভেঙে, দীপেন মিশ্রকে দরকার লেগেছিল তখন আইন ভেঙে নতুন আইন করে, তিনি পাওয়ারে আসার 3 দিনের মাথায় নতুন অ্যাক্ট করতে হলো পার্লামেন্টে, অর্ডিন্যান্স করে পিকে মিশ্রকে তার সেক্রেটারি হয়ে আনলেন, হ্যাঁ, তার প্রিন্সিপাল সেক্রেটারি টু প্রাইম মিনিস্টার হয়ে আনলেন। পিকে মিশ্রর দিকে তাকালে আমরা যারা কাজ করেছি তাকে, আমরা তাকে খুব সুস্বাদু পান্তা ভাত নুন ছাড়াতে বলতাম, মানে এত এক্সাইটিং তিনি। হ্যাঁ, তাকে কেন নিল তার ব্যাপারটা, তার রুচি টুচি, আমরা রুচির পরিচয় পেলাম। তাই যাক, যখন পিকে মিশ্রকে ড্রপ করতে হলো, তখন কিন্তু টিস্যু পেপার মতো ড্রপ করে দিল। অর্থাৎ মোদি মানুষকে ব্যবহার করে করে বড় হয়েছে, মোদি নিজেকে ব্যবহৃত হওয়া তার এরকম কোনো পরিস্থিতি কম দেখেছেন বা তার কম সুযোগ করেছেন। হ্যাঁ, সেই গুজরাট থেকে কে কেরোসিনের স্টোভটা ফাটালো, নাকি বাইরের থেকে কেউ মেরেছে, তাই আজ অব্দি কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ওই গোদ্রার ওই বগিতে আগুন লাগাটা এরিয়ারে কত সুবিধা না হলো। সেরকম পুলওয়ামাতে 40 জন মারা গেল, 40টি প্রাণ হারানো গেল, এই কি সিকিউরিটি ল্যাপসে একটা সিকিউরিটির অফিসারকে তো সাসপেন্ড করেননি। মোদির একটা পিকিউলিয়ার স্টাইল আছে ফাংশনিং এর, যেটা পলিটিক্যাল লোকেরা, সেফোলজিস্টরা এবং অ্যানালিস্টদের থেকে বেশি আমার মনে হয় সাইকিয়াট্রিস্টরা বা সাইকোলজিস্টরা বেটার। এবার বোধহয় আচ্ছা, মোদি একটা খানিকটা আনচার্টেড টেরিটরিতে ঢুকে পড়েছেন, মানে মমতার ক্ষেত্রে। এবার মাথা গরম হয়ে গেছে, মাথা গরমটা দেখে খুব এটা তো ভালো মজা লক্ষণ লাগছে। নয়, পলিটিশিয়ানদের পক্ষে মাথা গরম করা ভালো একেবারে লক্ষণ নয়, নয়। মাথা গরমটা করে থিংস আর আমরা গোয়িং আউট যারা, অফ ইউর হ্যান্ড, হাতের হ্যাঁ, বাইরে চলে যাচ্ছে। মারধর করে যখন দেখতাম যে একটা কারোর মাথা গরম হয়ে যাচ্ছে, হয় দাবা খেলায় বা লুডো খেলায় বা এই করে রাগারাগি ফোঁস করছে, তখন আমরা হেসে গড়াগড়ি খেতাম, আহ, এই বোধহয় লুডোর বোর্ডটা উল্টাবে বা ক্যারাম বোর্ডটাকে লাথি মারবে। এখন উনি ক্যারাম বোর্ড লাথি মারার স্টেজে চলে এসছে। এবং উত্তরপ্রদেশের ইলেকশনের পর সেটা মানে কি হবে হ্যাঁ, না হবে সেটা বোধহয় একটা ফাইনাল হ্যাঁ, একটা নেবে বলে হ্যাঁ, মনে হচ্ছে। শেষে হ্যাঁ। আমি ধরো জিজ্ঞাসা করি, এই আলাপন বাবুর উপর যা হলো, সেটা সারা ভারতবর্ষের সব প্রবীণ আপনারাই বলছেন যে এটা ঠিক রাস্তায় হয়নি, এর কি কোনো ইমপ্লিকেশন অন অন ওভারঅল আইএস আইপিএস এই এই যে ক্যাটাগরির ওপর কি পড়তে পারে বলে আপনার মনে হয়, নাকি ইট ইজ ওয়ান অফ কাইন্ড অফ থিং? দেখুন, আমরা চাকরি জীবনের প্রথম দিন থেকে জানি যে কাজটি যদি হার্ট অ্যাটাক না দিতে পারে তবে ওটা আইএস যোগ্য নয়। হ্যাঁ, আমরা প্রথম দিন থেকে জানি। আমার ব্লাড প্রেশার হয়ে গেছে মশাই 30 বছর, বলে লাভ নেই, আলসার হয়ে গেছে তার 2-4 বছর পরে। ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বললো আলসার, এই কিছু করার নেই, তোমার এই হাড়ি ওয়ারি আর কারি। তখন ভাবলাম অধ্যাপক বা জার্নালিস্ট হলেই বোধহয় ভালো করতো। তো যাই হোক, এখন ওই সময় এই এই প্রত্যেকটা ব্যাপারেই আমাদের একটা ডেঞ্জারের সাথে খেলতে হয়। দেখে মনে হয় ছাপোষা আমলা, সত্যজিৎ রায় যেরকম মনুমেন্টার তলায় বসে এক এক বন্ধু আর এক বন্ধুকে দেখাচ্ছে, বগলে ছাতি নিয়ে যাচ্ছে, দেখ ওইটা কেরানি। হ্যাঁ, দেখে মনে হয় যে ভাজা মাছ উল্টে খেতে জানে না, কিন্তু এদের ভেতরে অনেক সহ্য শক্তি আছে।
আর সেই সহ্য শক্তি কিন্তু 7 লক্ষ 5 লক্ষ থেকে টেস্ট করে 100 জনকে নেয়। সবসময় যে ঠিক নেয় তা না, কেন বেঠিক গুলোকেও আমরা দেখছি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো তো অফিসারদের মধ্যে তারা এগুলো নিয়ে সহ্য করতে পারে, যারা একটু জাতে ভীতু তারা একটু বেশি ভয় পায়, যারা একটু জাতে কম ভীতু তারা কম ভয় পায়। আমি আলাপনের জায়গায় থাকলে আমি আপনাকে একটা কথা পাবলিকলি দিয়ে যাচ্ছি, এই চ্যাপ্টার তো শেষ হবে, হবে তো, হওয়ার পরে আমি একটা ক্লেম করতাম কোর্টে গিয়ে যে আমাকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য শ্রী নরেন্দ্র মোদী ভাটনগরের 17 নম্বর রাস্তার 12 নম্বর বাড়ির তিনি আমাকে 5 কোটি টাকা দেন। কেন না, তিনি আমাকে খামাখা যন্ত্রণা দিয়েছেন। এইসব না করলে না পেয়ে বসেছে। উল্টো পুরাণটাও দরকার, উল্টো পুরাণটাও দরকার। হ্যাঁ, দিজ আর স্মল টাউন রাস্টলার্স। আমার এক ভাষায় বলছি, দিজ আর স্মল টাউন রাস্টলার্স, যারা ওই হাতে একটা চাকু নিয়ে যখন থাকে না ফুটপাতের উপর দাঁড়িয়ে, সরে যাও নাহলে পেট কেটে দেবো, সবাই পিছিয়ে যায়। তখন ওই আমাদের হিন্দি সিনেমা হিরো গিয়ে এক থাপ্পড় মারলে হাত থেকে চাকুটা বেরিয়ে যেত, নিজের পজিশনে চলে যেত। হ্যাঁ, এইসব মনে রাখতে হবে, দ্যাট দে আর স্মল টাউন রাস্টলার্স। এদেরকে আমি বারাসাতের এসডিও থাকাকালীন পেয়েছি। হ্যাঁ, এই টাইপের রাস্টলার্স আমি যাদের বলি, ছোটবেলার থেকে দেখছি। এদের কি করতে হয় আমি জানি, কিন্তু আজকাল আবার হিউম্যান রাইটস এসে গেছে, তো করা যাওয়া না। তবে শেষে একদম একটা কথা বলি বাবু, যে আমি জানি যে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্ব কালেও অনেক আমলার অনেক ধরনের অভিযোগ আছে, কিন্তু এখন নরেন্দ্র মোদী যেভাবে পুরো বিষয়টা করলেন, যাতে পুরো ছবিটা একটা এমন জায়গায় চলে গেল যে সেখানে ওই অ্যান্টি ইনকামবেন্সি আপনি একটু বলছিলেন না, যে 7% ফেরত গিয়ে 15% এসছে। পপুলার, আমি জানি আপনার মতো মানুষ তারা অনেক ক্রিটিক্যাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রতি ছিলেন, কিন্তু এখন বোধহয় এখনো আছে, কিন্তু এমন নরেন্দ্র মোদী পুরো পলিটিক্সটা এমন জায়গায় নিয়ে গেছে, এবং যেহেতু থার্ড ফোর্স ইজ নট অপারেটিভ ইন ওয়েস্ট বেঙ্গল, কাইন্ড অফ আমি বলছি বাই ডিফল্টই মমতা ব্যানার্জি সমর্থনটা অনেক বেড়ে যাচ্ছে। সেটা বোধহয় খানিকটা মোদিরই কৃতিত্ব মনে হয় আমার ধারণা। হ্যাঁ, মোদির ওইটা সবচেয়ে বড় গুণ হলো যে যেগুলো যারা নন মমতা ভোটার্স তাদেরকে জোর করে মমতার ক্যাম্পে নিয়ে গেছে, ঢেলে দিয়েছে। এটা আমিও এখনো, আমাকেও যদি জিজ্ঞেস করে আমি এখনো বলবো আমি ক্রিটিক্যাল এই জন্যই যে কালকে যদি আমি তোলাবাজির গল্প শুনি, কালকে যদি এসব শুনি, তো আমি দাঁড়িয়ে কি বলবো, জয় হোক। বলার কোনো কারণ নেই। more critical towards Modi, so that level of criticality gets ওটা মাউসোতুং এর লেখায় ছিল প্রথমে, দ্যাট প্রাইমারি কন্ট্রাডিকশন এন্ড সেকেন্ডারি কন্ট্রাডিকশন। দুটো কন্ট্রাডিকশনের মধ্যে আগে আমরা প্রাইমারিটাকে ট্যাকল করি, হ্যাঁ, সেকেন্ডারিটা পরে হবে, এর পরে সেরকম ভাবে। কিন্তু মমতা ব্যানার্জি আপাতত বলা যাচ্ছে থ্রু কম্বিনেশন অফ লাক, মোদিজ অ্যাবজেক্ট ইম্যাচুরিটি, প্ল্যান এ বি সি সব ফেল করাতে, বাঙালি অস্মিতা তার সাথে চলে আসাতে, ঘটনার পর ঘটনা, এগুলো সব মিলিয়ে। আর এটা মনে রাখবেন আপনি, হানিমুন পিরিয়ড, যিনি যেতেন তার হানিমুন পিরিয়ড আছে। অতএব এই সব মিলিয়ে এখন একটা অবস্থায় আছে যেখানে এই ঘটনাগুলো হচ্ছে, এবং সেই সময়টা না করলেই পারত। সেই সময়টা পলিটিক্যাল লোকেরা যেটা করে, তারা পাশে এসে দাঁড়িয়ে ওয়েভের কিছু অংশ ওই ম্যাগনেটের মতন টানার চেষ্টা করে। হ্যাঁ, ম্যাগনেটের মতন টানার চেষ্টা করে, যেরকম থাকে না পারফর্মাররা স্টেডে গিয়ে বলে কলকাতা আমি তোমায় ভালোবাসি, তালি তালি তালি, ওই টাইপের একটা স্পিরিট টানার চেষ্টা করে। সেইটা করলে সবচেয়ে ভালো হতো। সেটা আর একটা কি মনে হয়, কোথাও একটা নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জিকে ছাড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের উপরই একটা রাগ হচ্ছে, যে আমি যেটা সত্ত্বেও তোমরা আমায় সাপোর্ট দিলে না, আই স্পেন্ড সো মাচ, মানে ইন অল সেন্সেস। আমি আমি ওর আক্রোশটি বাঙালির 48% ভোটের উপর, বাঙালি জাতির উপর বলছি, বাঙালি বলে বলছি না, বাংলা পশ্চিমবঙ্গের উপর। না, আমি বলবো বাঙালির 48% তার বিরুদ্ধে ভোট দিয়েছে, সেটা এখনো মানতে পারছে। আর মমতাকে ভোট দিয়েছে, সেটা আরো বেশি মানতে পারছেন। এই সব মিলিয়ে এটা
এটা ইন্টারেস্টিং সময় ঝড়বাবু। আই থিঙ্ক আপনি বলেন আচ্ছা। হানিমুন পিরিয়ড, এখন মমতা ব্যানার্জি হানিমুন পিরিয়ডটা কতদিন ধরে নিয়ে যেতে পারেন, আগামী পার্লামেন্ট ইলেকশন অব্দি তার কি ইমপ্লিকেশন আছে সেগুলো তো আপনিও দেখবেন, আমরা সবাই দেখবো। তবে আলোচনাটা আমরা চালিয়ে যাবো। আজকে আমি শেষ করছি আমরা এখানে। অনেক ধন্যবাদ। Okay.